যেদিন যে মুহূর্ত যে সময়ের জন্য আমরা সারাটা বছর এত পরিশ্রম করেছি সেটা ফাইনালি চলে এসেছে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এবং বছরের শুরুতে আমি যে কথা বলেছিলাম আজকে এখানে দাঁড়িয়ে আমি একই কথা বলবো। এই বছর ভৌত বিজ্ঞান কাঁপবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি তোরা ভীষণ ক্লান্ত, এতগুলো পরীক্ষা দেওয়ার পর যে কেউ ক্লান্ত হয়ে যায় ভাই। এটা কিন্তু একটা দিন রাত এক করে দেওয়ার বিষয় ছিল। পর 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 পরীক্ষা দেওয়া এতটা সহজ নয়, কিন্তু আর দুটো দিন মনকে একটু বোঝা, একটু লড়াই করতে হবে, এখনো একটু বাকি আছে। সারাটা বছর খেটেছি আমরা, দুটো দিনের জন্য হাল ছাড়বো না। আচ্ছা, অনেকের একটা বিষয় মনে হতে পারে যে এতদিন দাদা পরীক্ষা দিয়েছি, এই লাস্টের দিকে সাবজেক্টগুলো একটু ভুলে ভুলে যাচ্ছে। এটা মনের ভুল, তোরা কিচ্ছু ভুলিসনি। এইটুকু সময়ে কেউ কিছু ভোলে না ভাই। সেই জন্য মনকে একটু বোঝা যে আমার সব মনে আছে। হ্যাঁ, ব্যাটারির চার্জটা একটু কমে যেতে পারে, আজকে তোকে এই ভিডিওটার মাধ্যমে সেটা রিচার্জ করে দেবো। তুই আবার সেই একই জায়গায় চলে আসবি। শুধু মনকে একটু বুঝিয়ে নে যে আমি কালকে কাঁপিয়ে আসবো, চল। আর কিছু না, আমি আজকে নতুন কিছু বলবো না ভাই। তোদেরকে আমি সব করিয়ে দিয়েছি, সব তোরা পারবি, সব তোরা জানিস। আমি জাস্ট আজকে একটু তোকে মনে করিয়ে দেবো। কেন মনে করাবো? ওই যে কনফিডেন্সটা জাগানোর জন্য। আর হ্যাঁ, আজকের ভিডিওতে তোকে এটাও বলবো যে এই শেষ রাতটা তুই কিরকম ভাবে পড়তে চলেছিস। দেখে নে ভাই, আমি প্রথম চ্যাপ্টারটা নিয়ে কিছু বলবো না, কারণ প্রথম চ্যাপ্টারটার মধ্যে যা আছে তোরা সব জানিস। আমরা যে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ করেছি, ওগুলো থেকেই যে প্রশ্নগুলো আছে ওর মধ্যেই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, গ্যাসের আচরণের মধ্যেও দেখ, তুই সমস্ত সূত্রাবলীগুলো জানিস, প্রত্যেকটা গাণিতিক গ্রুপ জানিস। যেটা আমাকে একটু তোকে মনে করিয়ে দিতে হবে সেটা হচ্ছে চার্লসের সূত্র। তোরা প্রত্যেকে আমার নিউ মার্কেটের এক্সাম্পলটাকে নিশ্চয়ই মনে রেখেছিস। তুই ধর গ্রামের দিকে থাকিস, পুজোতে এসছিস কলকাতায়, তুই তোর মাকে বলছিস, মা ওই দেখো নিউ মার্কেটের ওই দোকানটাতে আমার ওই জামাটা খুব পছন্দ হয়েছে, আমি ওই জামাটা নিতে চাই। তোর মা বললো চল 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 তাড়াতাড়ি চল। তুই গিয়ে দেখলি দোকানটাতে প্রচুর ভিড় এবং খুব তাড়াতাড়ি অন্য কেউ তোর জামাটা নিয়ে নেবে। সেই সময় তুই কি করবি? তুই ওখানে একটা কাঠের টুকরো তুলেছিস, পকেট থেকে একটা লাইটার বার করেছিস। কি করতে রেখেছিলি আমি জানি না, সঙ্গে সঙ্গে কাঠের টুকরোটা জ্বালিয়ে সবার পেছনে 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 একটু একটু করে আগুন দিয়ে দিয়েছিস। যেই মাত্র আগুন দিয়েছিস সবার লেগেছে ছ্যাঁকা। যেই মাত্র ছ্যাঁকা লেগেছে, উষ্ণতা বেড়েছে, সবাই এদিক ওদিক ছুটেছে। যখনই ছুটছে তার মানে আয়তনটা বাড়ছে। তার মানে দাদা, যদি কখনো তুমি দেখো উষ্ণতা বাড়ছে, তার মানে স্বাভাবিক সেখানে আয়তন বাড়বে। যেমন দেখ, এই যে টায়ারটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা গরম আছে, দেখ টেম্পারেচার একদম প্রচন্ড বেশি, তাহলে রাস্তা গরম, টায়ার যখন যাচ্ছে ঘর্ষণের ফলে আরো টেম্পারেচার উৎপন্ন হচ্ছে এবং সেই টেম্পারেচারের ফলে এই টায়ারের ভেতরে থাকা বাতাসের আয়তনও বাড়ছে। যখন বাড়ছে সেই টায়ারটা সহ্য করতে পারছে না, সেটা প্রায় ফেটে ফেটে যাওয়ার মতো অবস্থায় পৌঁছাচ্ছে। এই পুরো বিষয়টাই কিন্তু আমরা চার্লসের সূত্রের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। চার্লসের সূত্রের আমাদেরকে জাস্ট এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে এবং অনেকে এই স্টেটমেন্টটাকে কিন্তু লিখতে পারিস না, তার কারণ তারা বুঝিস না স্টেটমেন্টটার মধ্যে কি বলে দিয়েছে। শেষ দিনে বোঝার উপায় নেই, তুই জানিস, বাট তোকে যতটা পারবো আমি করিয়ে দিচ্ছি। বাকি আমার সব ভিডিও দেওয়া আছে, তুই চাইলে দেখে নিতে পারিস। দেখে নে ভাই, তুই ধরে নে 0°C উষ্ণতায় তোর গ্যাসটার আয়তন ছিল V0, একদম ক্লিয়ার। তুই কি করেছিস? তুই 1°C করে দিয়েছিস, মানে 0° থেকে তুই 1° বাড়িয়ে দিয়েছিস ভাই, আর কিচ্ছু তুই করিস। এখন তুই ধরে নে এই 1°C তোর আয়তনটা হচ্ছে V1। তোকে বার করতে হবে এই V1 এর মান কত। তুই আমায় বল, তোর বাড়িতে 5টা গরু ছিল, তোর বাবা আরো 2টো গরু আনলো, তাহলে এখন কটা গরু আছে? আগে 5টা ছিল, এখন 2টো আছে, তাহলে 7টা গরু আছে। আরে আগের 5টাকে তো তুই কাউন্ট করেছিস, ওই 5টা তো পালিয়ে যায়নি ভাই। সেমনি এই যে তোর আয়তনটা ছিল 0°C উষ্ণতায়, ধর এটা তোর আয়তন ছিল, তুই যখন উষ্ণতাটাকে 1°C করেছিস, মানে তুই যখন 1°C বাড়িয়েছিস, তখন আয়তন কিছুটা বেড়েছে, কিন্তু কার উপরে বেড়েছে? যেটা 0°তে আয়তন ছিল তার উপরেই তো বেড়েছে। তার মানে দাদা, এই যে 1°তে যে আয়তন আমি V1 লিখবো, সেইটা ইকুয়াল টু প্রথমেই আমাকে লিখতে হবে V0টা, তার উপরে কিছুটা বাড়বে। আচ্ছা দাদা, কতটা বাড়বে? না সেটাই তো তোকে স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখ তো, গ্যাসটি 0°C উষ্ণতায় যে আয়তন থাকে, মানে V0, তার মানে কি গুণ। তাহলে V0 যেটা ছিল তার, আমরা তো শুনেছি এর মানে গুণ, তাহলে তার মানে V0-র 1/273 অংশ। তার মানে দাদা চার্লসের সূত্র এটাই। আমি বললাম একদম। V0 ছিল, বাড়ালো কতটা? V0-র 1/273 অংশ। এটা 1/273 কেন লিখেছো দাদা? কারণ যখন আমি 1°C বৃদ্ধি বা হ্রাস করবো, বৃদ্ধি করলে প্লাস, হ্রাস করলে মাইনাস। তাহলে দাদা যদি এটা T° করতাম, তাহলে T বসা, 1 বসিয়েছি বলে এখানে 1 বসিয়েছি, T বসিয়েছি বলে এখানেও T বসাবো, তাহলে V0 × T/273।
বল গল্প শেষ, চার্লসের সূত্র পেরে যাবি ভাই। স্টেটমেন্টটা পড়ে নে তো। স্থির চাপে নির্দিষ্ট ভরে একক ধ্রুবক সব তোরা পারবি এখন। প্রত্যেকটা ধ্রুবক কিন্তু লিখতে জানিস, আমি তোদেরকে সব শিখিয়ে দিয়েছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল, দেখ যে আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে যে আয়তন ছিল সেটা তো থাকবেই, বাড়বে কতটা? তার 1/273 অংশ। দেখ যে আয়তন ছিল সেটা তো থাকবেই, বাড়বে কত? তার 1/273 অংশ। গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ। এই যথাক্রমে জিনিসটা কিন্তু তোকে লিখতেই হবে। আর মনে আছে নিশ্চয়ই তোকে আমি 4খানা জিনিস দেখিয়ে দিয়েছিলাম, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে ডাব্লিউ। সব কটা জিনিস যখন তুই পরীক্ষার হলে লিখবি, প্রত্যেকটা জিনিসকে মেনশন করবি যে কোনটা কিসের জন্য তুই লিখছিস। উইথাউট মেনশন তুই যদি লিখিস, টিচার কিন্তু তোর নাম্বার কেটেও নিতে পারেন, খেয়াল রাখবি। এই যে তুই ডাব্লিউ লিখছিস, তোকে মেনশন করতে হবে ডাব্লিউটা হচ্ছে গ্যাসের ভর। ওকে, চলো। আচ্ছা, আর কি করাবো? সেলসিয়াস স্কেলে চার্লসের লেখচিত্রটা একটুখানি বলে দিই। দেখ, আমরা জানি ভিটি ইকুয়াল টু ভি0 প্লাস ভি0 ইন্টু টি বাই 273। এগুলো আমি সব বলেছি আমার ওই গ্যাসের আচরণের যে টপ 20 কোয়েশ্চেন্স বা রিভিশন, বা আমাদের ধামাকা ব্যাচে যারা পড়ে ওদের তো সবকিছু গোড়া থেকে সব শিখিয়ে দিয়েছি ওই ব্যাচের লেকচার্স গুলোর মধ্যে। ইউটিউবের জন্য দেখবি 20খানা করে কোয়েশ্চেন দিয়েছি, সবকিছুই দেখ ভাই দেওয়া হয়েছে। তোরা যারা পড়েছিস তারা সব এগুলো জানিস। চল দেখি এইটাকে কেমনি করে করতে হতো বলেছিলাম। এই হচ্ছে তোর লেখচিত্র, এই হচ্ছে তোর লেখচিত্র। তুমি দাদা বলেছিলে যে যেটা ধরো আমাকে দেবে, ধরো এখানে ধরো দিয়েছে ভিটি বনাম টি লেখচিত্র, আমি বললাম হ্যাঁ। আচ্ছা, ছোট হাতে টি দেখে আমি সেলসিয়াস স্কেল চিনবো, আমি বললাম হ্যাঁ। তাহলে এই দিক বরাবর যেহেতু প্রথমে ভিটি দিয়েছে, তাহলে ভিটিটাকে আমি ওয়াই অক্ষে প্লট করি আর টিটাকে আমি এক্স অক্ষে প্লট করে নিই, আমি বললাম একদম ভেরি গুড ভাই। আচ্ছা, এইবার কি করবো দাদা? আমি বলছি দেখ এটা ভিটিটা ওয়াই আছে, আমি বললাম হ্যাঁ, ইকুয়াল টু ভি0টাই তো সি আছে, আমি বললাম হ্যাঁ, প্লাস আছে দাদা টিটাই আমার এক্স আছে, আমি বললাম হ্যাঁ, টিটাই তোর এক্স আছে, কারণ টিটাই তোকে এই বরাবর প্লট করতে দিয়েছে। তো এক্স এর সাথে বাকি যেটুকু আছে সেটাই তোর এম আছে। তার মানে দাদা এটা ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স এর সমীকরণ। আমি বললাম হ্যাঁ। সি প্লাস এম এক্স মানে কি দাদা? মানে হচ্ছে এটা মূল বিন্দুগামী হবে, সরল রেখা হবে, কিন্তু মূল বিন্দুগামী নয়, কিছুটা উপর থেকে যাবে। এই কিছুটা উপর থেকে যাবে। কতটা উপর থেকে যাবে দাদা? আরে যেটা সি এর মান ততটাই উপর থেকে যাবে। সি এর মান কত বল? ভি0। তাহলে ভি0 পরিমাণ উপর থেকে গেল, একদম পরিষ্কার আছে প্রত্যেকের কাছে, একদম ক্লিয়ার আছে। এইবার আমাকে একটা কথা বল, এই যে সি পরিমাণ উপর থেকে গেল, উপরেই কেন গেল? কারণ এম এর ভ্যালুটা পজিটিভ আছে। এই দেখ এম এর ভ্যালুটা পজিটিভ আছে, তাহলে এম এর মানটা কত? স্লোপের ভ্যালুটা কত? আমি বললাম এক্স বাদ দিয়ে যেটা রয়েছে, টি বাদ দিয়ে যেটা রয়েছে, ভি0 বাই 273, তাহলে ভি0 বাই 273, একদম ক্লিয়ার। আচ্ছা, তোদের নিশ্চয়ই মনে আছে এইটাকে যদি আমি একটু হালকা পেছনের দিকে বাড়িয়ে দিতাম, তাহলে এমন একটা বিন্দু আমি পেতাম যেখানে আমি কোনো আয়তন পাচ্ছি না। দেখ ওপরে এই বরাবর কোনো আয়তন নেই, এই টেম্পারেচারটাই ছিল -273°C, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলেছিলাম। একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। এগুলো সব তোদেরকে ইউটিউবে ব্যাচের মধ্যে সব জায়গাতে শিখিয়েছি। ইউটিউবে আমরা এত ক্লাস করিয়েছি যে তারা ইউটিউবের মধ্যেও পড়েছে, তাদের বিশাল প্রিপারেশন করিয়ে দিয়েছি আমি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। রাত দিন জেগে ইউটিউবের ভিডিও করেছি ভাই, রাত দিন জেগে। এত ভিডিও, 200+ ভিডিও আমি এই বছরে 10-এর জন্য দিয়েছি, এবং আমি আশা করব যে তোরা ওই ভিডিওগুলোকে পুরো দেখেছিস। এমসিকিউ, ভিএসকিউ, এসএকিউ, এলএকিউ, 20টা কোশ্চেন, টপ 50, এই রিভিশন, ওই এই সেই কুইক রিক্যাপ, এই ওই কত কিছু করে দিয়েছি ভাই তোদেরকে। 5 মিনিট রিভিশন, সব চ্যাপ্টার ধরে ধরে ওয়ান শট। তোরা যেটা বলেছিস সেটা করে দিয়েছি আমি ইউটিউবের মধ্যে, যেটা বলেছিস সেটা। চল, রাসায়নিক গণনা দেখবি। কিছুদিন আগে রাসায়নিক গণনা তোরা চেয়েছিলি ইউটিউবে, আমি রাসায়নিক গণনার ওয়ান শটও তোদেরকে দিয়ে দিয়েছিলাম। সুতরাং ওগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। যা অঙ্ক আসে, যেসব অঙ্ক প্রেডিক্টেবল, যে অঙ্কগুলো বারবার এসছে টেস্ট পেপারের মধ্যে দিয়েছে, সব তোদেরকে আমি ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি কিন্তু বছরের শুরু থেকে এই জন্যই বলেছিলাম এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলটাকে তুই মিস করবি। আফটার এক্সাম তুই এইটুকু বুঝতে পারবি যে তোকে সারা বছর আমি কি করিয়েছিলাম, এবং এটা তুই পরবর্তীকালে আর পাবি না ভাই। এই যে ট্রিটমেন্টটা তোকে আমি টেনে দিয়েছি, এটা পরবর্তীকালে তুই যত বড় হতে থাকবি দেখবি এই ধরে বিষয়টা করে দেওয়াটা খুব একটা তুই দেখবি না। এই সময় তুই মিস করবি যে দাদা কি করে দিয়েছিল টেনে আমাদের ইউটিউবে। তাপের ঘটনা সময় আছে, এখানটা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবি, m = 2d হয়েছে। বাষ্প ঘনত্বের ডেফিনেশনটা একটু পড়ে যাস ভাই। আচ্ছা, তাপের ঘটনা সমূহের মধ্যে যেটা তোর বিষয়, সেটা হচ্ছে তোকে টপ 20 কোশ্চেন ইউটিউবে আমি দিয়েছিলাম, তোরা নিশ্চয়ই দেখেছিস। এখানে দেখবি একটা ছোট্ট বিষয় আছে, অনেকে একটু ভুল বোঝে জিনিসটা। আমরা আমাদের ব্যাচের মধ্যে এটাকে করিয়ে দিয়েছিলাম, ইউটিউবের মধ্যে তাপের ঘটনা সমূহের প্রিভিয়াস লেকচার দেওয়া ছিল, সেখানেও করানো ছিল হয়তো। ধর এরকম একটা পাত্র আমি নিয়েছি, এরকম ধর একটা পাত্র নিয়েছি। এই পাত্রটার
এইখানটা ধর তরলের লেভেল আছে, এই পর্যন্ত ধর আমি তরল নিয়েছি, ঠিক আছে। এবার আমি এটাকে কি করবো বল, উত্তপ্ত করব। এবার তোরা প্রত্যেকেই জানিস যখন একটা তরলকে উত্তপ্ত করা হয় সেই উত্তাপটা প্রথমে পাত্রের মধ্যে যায়, তারপরে তরলের মধ্যে যায়। সেই কারণে তরলের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের কনসেপ্ট আসে, একটা আপাত একটা প্রকৃত। তরলের কেবলমাত্র আয়তনেরই প্রসারণ ঘটছে। আয়তনের প্রসারণ আবার দুই প্রকারের হচ্ছে, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণটা কি ব্যাপার একটুখানি মন দিয়ে শোন। যখন ধর আমরা এটাকে তলা থেকে উত্তপ্ত করছি, তখন এই তাপটা প্রথমে পাত্রটা শোষণ করছে এবং আমরা সেটাকে চোখে দেখতে পাচ্ছি না, বাট পাত্রেরও কিছুটা প্রসারণ ঘটছে, সেটা আমরা চোখে দেখতে পাই না, বাট কিছুটা পাত্রটা প্রসারিত হয়। আমি ধর এখানে তোকে চোখে দেখানোর জন্য কিছুটা বললাম, যেটা ঠিক আছে, এতটা ধর পাত্র একটুখানি প্রসারিত হয়েছে। এবার যখনই পাত্রটা প্রসারিত হবে তখন পরিণামটা কি হবে, এই যে তরলের যে লেভেলটা ছিল সেই লেভেলটা কিছুটা ডাউন হয়ে যাবে, কিছুটা নিচের দিকে নেমে যাবে, লেভেলটা একদম পরিষ্কার আছে। তাহলে লেভেল দেখ, এখান থেকে এইটুকু দেখ ড্রপ করে গেল, একদম পরিষ্কার। কারণ যে কোনো একটা জিনিস যদি ওয়াইড হয় তো তার মধ্যে থাকা জিনিসটা একটু ডাউন হবেই, কিন্তু এই স্টেপটা আমরা চোখে দেখতে পাই না। আমরা ডিরেক্টলি এরপরে দেখতে পাই এটা, যেখানে এই তাপটা পাত্রটা যেটা প্রথমে শোষণ করলো সেই তাপটাকে সে এবার তরলের ভেতরে ঢোকাবে, মানে এবার তরলটার প্রসারণ ঘটবে। তার মানে পাত্রটা এই স্টেপের মধ্যে যা হয়ে গেছিল সেটাই থাকলো। তুই বল হ্যাঁ একদম। তাহলে দাদা এইবারে কে প্রসারিত হবে, এইবারে তরলটা প্রসারিত হবে। তরলটা ছিল এই লেভেলে, সে ধর প্রসারিত হয়ে হয়ে গেল এই লেভেল পর্যন্ত। একদম ক্লিয়ার আছে? তাহলে আমি এখানটায় মেনলি কটা লেভেল পেলাম বল, তিনটে লেভেল পেলাম। প্রথমে দাদা যে লেভেলটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই লেভেলটা, আমি বলছি হ্যাঁ একদম। দ্বিতীয় দাদা আমি একটা লেভেল পেয়েছি, সেটা হচ্ছে এইটা, যেখানে পাত্রটার প্রসারণের জন্য যে লেভেলটা আমি পেলাম। আর 3 নম্বর আমি একটা লেভেল পেলাম যেখানে তরলটার প্রসারণের জন্য আমি একটা লেভেল পেয়েছি। আমি বললাম একদম। তুই এই তিনখানা লেভেল এখানটা একদম পরিষ্কার ভাবে পেয়ে গেছিস। তুই আমাকে বল আপাত প্রসারণ কোনটা আর প্রকৃত প্রসারণ কোনটা। দাদা আপাত প্রসারণ কনসেপ্টটা এসছে কেন, আমি আপাত প্রসারণটা ভাবছি কেন? অ্যাকচুয়ালি তো তরলটার প্রকৃত প্রসারণই হওয়ার কথা, সেটাই তো তার একান্ত নিজস্ব ধর্ম। আমার মাথার মধ্যে আপাত কনসেপ্টটা আসছে কেন, বিকজ অফ পাত্র। তার মানে আপাত প্রসারণটা পাত্রের উপর নির্ভর করছে, এটা আমি পার্থক্যের মধ্যেও বলেছিলাম। এবার দাদা আমার মনে হচ্ছে আমি তো এই স্টেপটাকে দেখতে পাচ্ছি না। না তুই দেখতে পাচ্ছিস না, আমার তাহলে কি মনে হচ্ছে বলতো, কি রে, আমার মনে হচ্ছে তরলটা এই জায়গাটায় ছিল, মানে এই দ্বিতীয় লেভেলটাতে ছিল, সেখান থেকে সে এই পর্যন্ত প্রসারিত হয়েছে। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি তরলটা এই লেভেলটাতে ছিল, এই দ্বিতীয় নম্বর লেভেলটাতে, দেখ এই লেভেলটার মধ্যে ছিল তরলটা, সেখান থেকে আমি বুঝতে পারছি হয়তো এই পর্যন্ত প্রসারিত হয়েছে। তার মানে আমার মনে হচ্ছে তরলটার প্রসারণ হয়েছে এইটুকু। হ্যাঁ এইটাই আমার আপাত প্রসারণ। কারণটা কি, কারণ পাত্রের প্রসারণের জন্য তরলটা অ্যাকচুয়ালি কতটা প্রসারিত হয়েছে দাদা, আমি বলছি এখান থেকে এতটা প্রসারিত হয়েছে। কারণ যখন পাত্রটা প্রসারিত হয়েছিল তখন সেটা কিছুটা ডাউন হয়ে গেছিল, সেই জন্য যে প্রকৃত প্রসারণটা রয়েছে সেটা তুই যতটা ভাবছিস তার থেকে বেশি। এই জন্যই দাদা লেখা হয় প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্লাস পাত্রের উপাদানের প্রসারণ। আমি বললাম একদম। দেখ প্রকৃত যে প্রসারণটা হয়েছে যেটা সবুজ দিয়ে দেখিয়েছি সেইটা, এই আপাত যেটা হয়েছে সাদাটা, প্লাস এই পাত্রটার জন্য যেটুকু হয়েছে সেইটা, মানে এই দুটো যোগফল। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, ক্লিয়ার। তাপের যে পরিবাহিতাঙ্কটা ছিল সেই পুরো ইকুয়েশনটা নিশ্চয়ই তোর কাছে ক্লিয়ার আছে। আমি ওটা দ্বিতীয়বার করে বলে বেকার বেকার ভিডিওটাকে লম্বা করছি না। প্রত্যেকটা জিনিস আমি তোকে বলেছিলাম যে কিউটা কিসের কিসের উপর নির্ভর করে এবং কি করে সমীকরণটা বানাতে হয়, তাপীয় রোধের ইকুয়েশন কি করে বানাতে হয়, তোকে আমি সব শিখিয়ে দিয়েছিলাম ভাই। আলো চ্যাপ্টার থেকে তোকে আমি দেখবি টপ 20 কোয়েশ্চেন গুলো দিয়েছি ইউটিউবে। আলো চ্যাপ্টার থেকে আমাদের ধামাকা ব্যাচে 2টো ক্লাস আমি ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোরা প্রত্যেকটা বিষয় জেনেছিলি যে কি করে প্রতিসরণ কনসেপ্ট গুলো আসছে, কোন দিক থেকে কোন দিকে আলো গেলে কিভাবে চ্যুতি হচ্ছে, ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন। আমাদের পুরো ব্যাচের ভিডিও আমি ধরে দিয়ে দিয়েছিলাম ইউটিউবের মধ্যে। কিন্তু খেয়াল রাখবি প্রত্যেকটা জিনিস, একটাও কিছু ভুল করবি না, প্রমাণ সব দেখে যাবি ভাই। অনেকে আমাকে বলেছিলি দাদা আর ইকুয়াল টু 2f এর প্রমাণটা উত্তল দর্পণের ক্ষেত্রে দিয়ে দাও, আমি দিয়ে দিয়েছি তোদের জন্য। তোর একটা স্ক্রিনশট নিয়ে নে তো এই বিষয়টা, আর ইকুয়াল টু 2f প্রমাণটা স্ক্রিনশট নিয়ে নে। নিয়ে নিয়েছিস? আমি একটু বড় করে দিই, নিয়ে নে। আমি এই পিপিটি ফাইলটা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই 3খানা গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? চলো আচ্ছা, এবার আর কি এখান থেকে আলো থেকে দেখ তোরা মোটামুটি সবই পড়েছিস। আঁকা টাকাগুলো একবার দেখে নিচ্ছিস, আঁকা তোরা পারিস মোটামুটি। যারা ধামাকা ব্যাচের মধ্যে আছিস ধামাকা ব্যাচ থেকে দেখছিস, আর যাদের কাছে আঁকা কিছু নেই, যারা ব্ল্যাঙ্ক আঁকাতে, যারা আঁকা পারিসই না, তাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, তারা আমাকে মেসেজ করবি, আমি আমাদের ধামাকা ব্যাচের ওই ক্লাসের লিঙ্কটা তোকে দিয়ে দেবো।
তুই আজকের দিনটার জন্য শিখে না আঁকাটা, ঠিক আছে? আমি এটাও করতে পারি তোর জন্য, কিন্তু নাম্বার ছেড়ে আসলে হবে না ভাই, নাম্বার তোকে পেতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার কি, এইবার হচ্ছে দেখবি বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান আর প্রতিবিম্বের প্রকৃতি। এই একটা চার্ট দেখবি আমি সব সময় করাই। এই চার্টটা তোকে আমি একটু দেখিয়ে দিই উত্তর লেন্সের জন্য। ধর এটা একটা উত্তর লেন্স আছে, আমি খুব বাজে আঁকছি আজকে, কোনো কিছু করার নেই কারণ সময় খুব কম। এই ধর উত্তর লেন্স আছে, উত্তর লেন্সের মধ্যে আমি সবসময় বলি আলোক কেন্দ্র থেকে একটা মোটামুটি ডিস্টেন্সে 3 সেন্টিমিটার বলি আমি ফোকাস নিয়ে নিতে। যেমনি যেখানে তোরা পড়েছিস, যারা আমাদের কাছে পড়েছিস এখানে, তারা আমি যেভাবে শিখিয়েছি, তারা যেখানে যেখানে যে পড়েছিস যেমনি করে তোকে টিচার শিখিয়েছেন সেইভাবে করবি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে তুই করবি ভাই, সব রাইট হবে। এখান থেকে এই পর্যন্ত দেখ, এই যে তার একটা ফোকাস তুই নিয়ে নিলি, এটা যদি তুই 3 নিয়ে থাকিস, এটা তুই 6 নিবি, তাহলে দ্বিগুণ ফোকাস হয়ে যাবে। এখান তুই 3 নিয়েছিস, তাহলে এদিকে তুই 6 নিচ্ছিস, দ্বিগুণ ফোকাস হয়ে যাবে, গল্প শেষ। মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা যদি 3 হয়, তো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা 6 হবে, একদম পরিষ্কার কথা। এবার দাদা আমার কাছে কি কি অবস্থান আছে দেখ, আমি সবসময় প্রেফার করি অসীম থেকে শুরু করতে। তাহলে আমি প্রথমে যে বস্তুর অবস্থানটা বসাবো, যে 1 নম্বর অবস্থানটা আমি বসাবো, খেয়াল করে দেখিস আমার যে পদ্ধতি আছে এখানে কিন্তু আমার নাম্বারটা খুব বেশি খেয়াল করিস। 1 নম্বর অবস্থান, এই এক বিষয়টা খেয়াল করবি, অসীমে হয়েছে। 2 নম্বর অবস্থান কোথায়, আমি বলছি এবার ট্রিকটা দেখে নে। আমরা একদম অসীম থেকে আস্তে 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 লেন্সের দিকে এগিয়ে আসবো, মানে একদম প্রথমে অবস্থানটা অসীমে, তারপরে অবস্থান কোথায় হবে খেয়াল করে দেখতো ভাই, এটা তো এই বরাবর বিস্তৃত, ওই অসীমে ছিল। এবার বস্তুটা এসে বসবে অসীম আর 2f এর মাঝে, একদম পরিষ্কার। তাহলে আমার প্রথম অবস্থান যদি অসীম হয়, তো দ্বিতীয় অবস্থান অসীম আর 2f এর মাঝে, কারণ আমি তোকে একদম ফান্ডা বলে দিয়েছি যে আমরা লেন্সের দিকে এগিয়ে আসবো। তাহলে তুই আমাকে বল 3 নম্বর অবস্থান কোথায় হবে দাদা? 2f এ হবে। আমি বলছি একদম, তাহলে 3 নম্বর অবস্থান আমার 2f। 4 নম্বর অবস্থান কোথায় হবে বল? 2f আর f এর মাঝে। আমি বলছি একদম, তাহলে 2f ও f এর মাঝে। আচ্ছা তুই আমাকে বল 5 নম্বর অবস্থান কি হবে? আমি বলছি 5 নম্বর অবস্থান হচ্ছে দাদা এফ এ হবে, এফ এ। আমি বলছি ভুল করো কিন্তু এফ এর মধ্যে লিখবি না, এফ এর মধ্যে মানে ওরা বুঝবে এফ আর আলোক কেন্দ্রের মাঝে, এইটাকে বলি আমরা এফ এর মধ্যে। শুধু যদি তোকে ফোকাসে বলে তাহলে ফোকাসে এফ এ, ঠিক আছে? তাহলে এফ এ। 6 নম্বর কি হবে বল? ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে, মানে এই পজিশনটাতে, তাহলে ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে, ঠিক আছে? এইবার দাদা এই 6টাকে তুমি ছাড়ো। আমি বললাম হ্যাঁ। প্রতিবিম্বগুলো লিখবে কি করে? আমি বলছি জাস্ট উল্টো করে লিখে দে। এখানে অসীম লিখেছিস, এবার উল্টো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দে। তাহলে প্রথমে লিখবো 5 ফোকাসে, তারপরে লিখবো 4 2f ও f এর মাঝে, তারপরে লিখবো 3 2f এ, তারপরে লিখবো 2 অসীম আর 2f এর মাঝে, তারপরে লিখবো দাদা 1 অসীমে। নে তো বস্তু প্রতিবিম্ব দুটোই সেট হয়ে গেছে। এটা কার কার ক্ষেত্রে তুই পেয়ে যাবি? অবতল দর্পণেও পাবি, উত্তর লেন্সেও পাবি। অবতল দর্পণে শুধু খেয়াল রাখিস ওখানে তো তুই 2f পাবি না আর আলোক কেন্দ্র পাবি না, তার পরিবর্তে কি হবে? 2f এর পরিবর্তে বক্রতা কেন্দ্র হবে, আলোক কেন্দ্রের পরিবর্তে মেরু হবে। একদম ক্লিয়ার আছে ভাই। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? আমি বলছি দেখ, এই যে প্রথম তুই 5টা প্রতিবিম্ব পেয়েছিস, সব কটাই কিন্তু ভাই সৎ প্রতিবিম্ব হবে, সব কটা সৎ হবে, সৎ সৎ সৎ। যারা আমাদের ইউটিউবের মধ্যে আমি যে দর্পণের লেকচারটা দিয়েছিলাম সেটা যারা দেখেছিস তারাও এটা করতে জানিস, যে কোনো সৎ প্রতিবিম্বই অবশীর্ষ হয়, অবশীর্ষ 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 হয়েছে। এইবার টেকনিকটা শিখে রাখ। টেকনিকটা হচ্ছে যে বস্তুটা অসীমে আছে, মানে ধর সূর্য, সে তো বিরাট বড়, তার প্রতিবিম্ব যখন আমরা ফোকাসে তৈরি করছি প্রতিবিম্বটা অত্যন্ত ছোট। তুই বল হ্যাঁ খুব ক্ষুদ্র। তার মানে যদি বস্তু অসীমে থাকে তার প্রতিবিম্ব অত্যন্ত ক্ষুদ্র, মানে আমরা বলি ভীষণ ক্ষুদ্র বা খর্বাকার, একদম অতি খর্বাকার। আচ্ছা দাদা যখন 2f এ বস্তু থাকে তার 2f এ প্রতিবিম্ব, তখন সেটা বস্তুর আকারের সাথে সমান হয়? আমি বললাম হ্যাঁ সমান হয়। দাদা অত্যন্ত ক্ষুদ্র ছিল, সেখান থেকে সমান হচ্ছে, তাহলে দ্বিতীয়টা ক্ষুদ্র হবে? আমি বললাম হ্যাঁ। তারপরে দাদা অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র তারপরে সমান, তাহলে নিশ্চয়ই বড় হবে? আমি বললাম হ্যাঁ। তারপরে নিশ্চয়ই অতি বড় হবে? আমি বললাম ভেরি গুড ভাই, এইভাবেই আমি তোকে শিখিয়েছি। ধামাকা ব্যাচে যারা ছিল তাদেরকে এইভাবে শিখিয়েছি। লেন্সের প্রমাণটা হয়তো, লেন্সের জায়গাটা হয়তো ইউটিউবের মধ্যে দেওয়া নেই, বাট আলোর যে টপ 20 কোশ্চেন আমি করেছি তার মধ্যে তো সবই দেওয়া ছিল ভাই। সুতরাং কেউ এটা বলতে পারবে না যে আমাকে আমার রিসোর্সের জন্য আমি পড়তে পারিনি। যারা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে ফলো করেছিস তারা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জন্য রেডি, রেডি ভাই, একদম রেডি। আমি একদম ভেদভাব করিনি যে যারা আমার কাছে পড়েছে আমি শুধুমাত্র তাদেরকেই পড়েছি, যারা ইউটিউবের মধ্যে পড়েছে আমি তাদেরকে দেখিনি। রাত দিন ভিডিও করে দিয়েছি তোদেরকে, রাত দিন। সেই পরিণামটা যেন আমি পাই, সেই রেজাল্টটা যেন পাই, যেন সব জায়গাতে এটা দেখতে পাই যে আমি অ্যাডভেঞ্চার একাডেমি থেকে পড়েছিলাম।
এই রেজাল্ট আমি করেছি, এইটা যেন আমি পাই, আর কিচ্ছু দরকার নেই ভাই, শুধু তুই একটুখানি কাঁপিয়ে দিয়ে আয় কালকের দিনটা, ব্যাস। আর দাদা এইটা যেটা এক্সেপশনাল ছবি, সেটা কি হবে না, বস্তু যেদিকে থাকবে, যদি বস্তু এদিকে থাকে এটা তো অসৎ প্রতিবিম্ব হবে। তো অসৎ প্রতিবিম্বের মানে কি, লেন্সের ক্ষেত্রে নর্মাল কেস কোনটা, বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তার উল্টো দিকে হবে, কারণ লেন্সের প্রতিসরণ ঘটে। বাট অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে যদি নর্মাল কেস হয়, ধর এদিকে বস্তু আছে এদিকে প্রতিবিম্ব হয়েছে, নর্মাল কেস যখনই হবে সেটা সৎ প্রতিবিম্ব হবে ভাই। যদি অ্যাবনর্মাল কেস হয়, মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে, তাহলে সেটা অ্যাবনর্মাল লেন্সের জন্য, তখন সেটা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব মানে সেটা সমশীর্ষ, ঠিক আছে, সমশীর্ষ একটু বড় টাইপের হয়, ঠিক আছে চলো। আর বস্তু যেদিকে আছে সেদিকেই থাকবে, ব্যাস। এই ছিল দেখ তোদেরকে উত্তল লেন্স যেমনি পড়ছিস, অবতল লেন্সের একটা আঁকা আছে, ওটাও একটুখানি করে নিস, ঠিক আছে। আর তোরা হচ্ছে ইয়েটা করিস, অবতল দর্পণের আঁকাগুলো তো করছিস। ওই যে সুযোগটা তোদেরকে দিলাম, যারা আঁকা এখনো পর্যন্ত প্র্যাকটিস করিসনি আমাকে মেসেজ করবি, আমি আমার ধামাকা ব্যাচের ক্লাসটা তোকে দিয়ে দেবো, ঠিক আছে। আর কি করতে পারবো বল এর থেকে বেশি, মানে পড়তে তোকেই হবে। চলো তরিতেরও দেখবি টপ 20 কোশ্চেন, অঙ্ক টঙ্ক সব করানো আছে। তোদেরকে আমি বলেছিলাম যে অঙ্ক আমি ধামাকা ব্যাচের মধ্যে একদম গোড়া থেকে শিখিয়েছি, আমি সত্যিই শিখিয়েছি, বাট তোদেরকে কি প্র্যাকটিস করাইনি? করিয়েছি ভাই। তোদেরকে টপ 20 কোশ্চেন্সে বিভিন্ন কোশ্চেন সেটে এলএকিউ সেটের মধ্যে এলএকিউ বলেছিলাম ধামাকা ব্যাচে করাবো, গোড়া থেকে করিয়েছি। তোদেরকে কি এলএকিউ দিইনি? দিয়েছি। তোদেরকেও প্র্যাকটিস করার জন্য এলএকিউ দিয়েছি। টপ 20 কোশ্চেন্স গুলো কি ছিল? এলএকিউই তো ছিল। প্র্যাকটিস করার জন্য কত তোদেরকে দিয়েছি, অঙ্ক কত করিয়েছি, অঙ্কের জন্য সেপারেট ভিডিও করে দিয়েছি। আমি আশা করতে পারি সব তোরা প্র্যাকটিস করে নিয়েছিস, আর যারা প্র্যাকটিস করেছিস তারা কালকে কাঁপাবি, মনের মধ্যে বিশ্বাস রাখ, কোনো ভয় নেই তোদের। এই যে জিনিসটা আছে এটা একটুখানি কি করে সলভ করতে হয় দেখে নে ভাই। ধর এখান থেকে তুই পাঠাচ্ছিস, মানে এই জিনিসটা কি হয়, অনেকে এইটা ভেবে কনফিউজ হয়ে যায় যে এটা তো দাদা সোজা আছে মানে শ্রেণী সমবায় হবে। আমি বলছি কে বলেছে তোকে এইসব? সবসময় সোজা থাকলো মানে শ্রেণী সমবায় হবে? শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কি? সব কটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, তুই চেক কর সব কটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, দেখে না তো একবার। দাদা তুমি এখান থেকে কারেন্ট পাঠাতে শুরু করো, হ্যাঁ করলাম। এখানটা তোদের একটা জাংশন আছে, ধর এখান থেকে আই কারেন্ট যাচ্ছিল, তাহলে কিছুটা কারেন্ট এদিকে চলে গেল I1 পরিমাণ, কিছুটা কারেন্ট এদিকে চলে গেল I2 পরিমাণ। এই যে I1 কারেন্টটা স্যাঁ করে যাচ্ছে এখান থেকে, এই I2 কারেন্টটা এর মধ্যে দিয়ে গেল। আমি বললাম একদম, I2 কে হলুদে লিখেছি, মাথায় রাখবি। তাহলে I2 কারেন্টের জন্য প্রথমে একটা গোল করলাম। এবার তুই চিন্তা করে দেখ, এই I2 কারেন্টটা এখান থেকে যাচ্ছে, এই পর্যন্ত গেল, যাওয়ার পর এখান থেকে আবার স্প্লিট করে গেল দুদিকে। যখন স্প্লিট করলো তখন এখান থেকে তোর I2 কারেন্ট যাবে না রে ভাই, এখান থেকে ধরলাম আমি I3 কারেন্ট যাচ্ছে, তাহলে এই যে রোধটার মধ্যে দিয়ে I3 পরিমাণ কারেন্ট চলে গেল দাদা। আমি বললাম হ্যাঁ, অন্য কারেন্ট চলে গেল তো? হ্যাঁ তো, তাহলে এর মধ্যে দিয়ে I2, এর মধ্যে দিয়ে I3, তাহলে এটা কি করে শ্রেণী সমবায় থাকে ভাই? থাকবে না? হ্যাঁ থাকবে না। এখান থেকে তাহলে কত পরিমাণ যাবে, ধর এটা স্প্লিট হয়ে এটা I4 হয়ে গেছে, এটা I3 হয়ে গেছে, একদম ক্লিয়ার। তাহলে এই বরাবর I4 যাচ্ছে, I4 যাচ্ছে, I4 যাচ্ছে, I4 যাচ্ছে, I4 যাচ্ছে, আর এই I3টা এই পর্যন্ত গেল, হলো। এখানটায় এসে এই যে জাংশনটার মধ্যে এই I3টা গিয়ে ম্যাচ করলো, I1টা গিয়ে ম্যাচ করলো, এখান থেকে যেটা বেরোবে সেটা I1 আর I3 এর একটা কম্বিনেশন, মানে I5 ধরে নেয়, সেইটা আবার এর মধ্যে দিয়ে গেল। তার মানে তুই বুঝতে পারছিস, এইটার মধ্যে দিয়ে I2, এটার মধ্যে দিয়ে I3, এটার মধ্যে দিয়ে I5, হলোই না একদম। কিন্তু দেখ প্রত্যেকটা যে প্রান্তগুলো রয়েছে সেগুলো তুই ভালো করে ক্যালকুলেট করে দেখবি, দুই প্রান্তগুলো কিন্তু একদম সেম আছে ভাই। সেই জন্য যখনই তুই দেখবি এরকম ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে তিনটের ওদের মধ্যে, তারা শ্রেণীতে থাকতে পারে না। শ্রেণীতে না থাকলে তোদের সমান্তরালি দেবে, তাহলে তিনটের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না, তার মানে আমার প্রথম কনক্লুশন এটা শ্রেণীতে নেই। আমি ক্যালকুলেট করে দেখে নিয়েছি তিনটের মধ্যে দিয়ে ডিফারেন্ট কারেন্ট, তার মানে সমান্তরালে রয়েছে। তো ষোলোর কি করে বার করবো, 1/r ইকুয়াল টু 1/r1, R1 এর ভ্যালু কত আছে 1, প্লাস 1/r2 3, 1/r3 3। করে নিতে পারবি তো রে ভাই? পারবি তো করে নিতে, আর এর ভ্যালু বার করতে? চল পরমাণু নিউক্লিয়াসও দেখবি আমাদের ওয়ান শট একটা টাইপ অফ কিছু দেওয়া রয়েছে। পরমাণু নিউক্লিয়াস থেকে যেটা বলতে হবে, দেখ আলফা বিটা গামা, তোদের ভর ত্রুটি, বন্ধন শক্তি, নিউক্লিয় বিভাজন, সংযোজন, এগুলো তো তুই সব পারিস ভাই, সব পারিস। একটা কথা খেয়াল রাখবি, বাপ হতা হ্যায়। পরমাণু নিউক্লিয়াসে এই মন্ত্রটা খুব কাজে লাগে। মানে বাপ হতা হ্যায় মানে ধর বিভাজনের ক্ষেত্রে যারা ভাঙছে, ধর এই এ ছিল, এ ভেঙে গিয়ে B+C তৈরি হয়ে গেল, তাহলে খেয়াল রাখ এ তো বাবা, এই বি আর সি এর যে কম্বাইন ভরটা ছিল সেটা এর থেকে কম হবে, যদিও এ ভেঙে গিয়ে B+C তৈরি করছে, বাট তাও
এর ভরটা এই বি প্লাস সি এর কম্বাইন ভরের থেকে বেশি, ওই জন্য আমি বলি বাপ বাপ হতে হয়। এই যে ভরের পার্থক্যটা, এই যে যার ভরটা বেশি আর যার ভরটা কম, এই যে একটা ভরের মধ্যে পার্থক্য চলে এলো, এই পার্থক্যটাই আইনস্টাইনের ই ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার দিয়ে শক্তিতে কনভার্ট হবে। এটাই বিভাজনের শক্তির উৎস, এটাই সংযোজনের ক্ষেত্রে শক্তির উৎস, এটাই আবার ভর ত্রুটি থেকে বন্ধন শক্তির উৎস, সমস্ত কিছু। সংযোজনের ক্ষেত্রে কি হবে, ধর কতগুলো জুড়ে ধর একটা তৈরি করেছে, তার মানে আমি কি বলেছি বাপ বাপ হতে হয়, তখন বাপকে এরা, তার মানে এদের যে মোট ভরটা সেটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু সংযোজিত হয়ে যেটা হয়েছে সেটার থেকে। ক্লিয়ার? সবসময় এটা খেয়াল রাখবেন। এখান থেকে কিছু বেসিক অঙ্ক দিতে পারে ভাই, যেমন ওই ভর ত্রুটি বন্ধন শক্তি থেকে যে সমস্ত প্রোটন ফোটন দিয়ে শিখিয়েছিলাম ওগুলো, ওই ধরনের কিছু অঙ্ক কিন্তু দিতে পারে। ঠিক আছে, আচ্ছা একটু দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। পর্যায় সারণী নিয়ে তো আর কিছু বলারই নেই, পর্যায় সারণী তোদেরকে আমি সব করে দিয়েছি ভাই, পর্যায় সারণী আমার আলাদা করে কিচ্ছু টু বি ভেরি অনেস্ট বলার নেই। দেখবি পর্যায় সারণীর টপ 20 কোশ্চেন যেমন করিয়েছি, সেখানে সমস্ত কিছু প্র্যাকটিস করিয়ে দিয়েছি, পর্যায় কি করে বার করতে হয়, শ্রেণী কি করে বার করতে হয়, মাল্টিপল কোশ্চেন্স। তারপরে পর্যায় শ্রেণীগত যে ধর্মগুলো রয়েছে তার জন্য পর্যায় সারণীর একটা গোটা ক্লাস, আমাদের ধামাকা ব্যাচের ক্লাস আমি ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল। খেয়াল রাখিস কথাগুলো, প্রত্যেকটা জিনিস যারা পড়েছে তারা কালকে কাঁপাবেই কাঁপাবে, কাঁপাবে। তুই খেয়াল রাখবি কথাটা, আমার কথাগুলো তুই শুধু একটু মিলিয়ে নিবি কালকের পরীক্ষার পর। আমি তোকে একটা কথা বলছি, যদি কালকে ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন হয়, এতদিনে যে মাধ্যমিক হচ্ছে মাধ্যমিকের ইতিহাসের সবচেয়ে কঠিন যদি প্রশ্ন হয়, আমি তোকে এইটুকু বলতে পারি, যখন বাইরের ছেলেমেয়েরা পেন চালাতে পারবে না, ধামাকা ব্যাচের স্টুডেন্টরা সেখানেও কাঁপিয়ে আসবে। হ্যাঁ হয়তো যেটা তুই ভেবেছিলি যে 100 ছেপে আসবো, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন হলে কেউ 100 পাবে না ভাই, খুব রেয়ার পেতে পারে। বাট এইটুকু তোকে বলতে পারি, এভারেজ যে নাম্বারটা উঠবে ছেলে মেয়েদের তার থেকে তুই অনেক বেশি নাম্বার পাবি। আর কালকে যদি নর্মাল মাধ্যমিকের প্রশ্ন হয় তাহলে তুই জানিস কি হবে, কি হতে চলেছে কালকে তুই জানিস। সেই জন্য তুই সব রকম পরিস্থিতির জন্য রেডি থাক। যদি প্রশ্ন কঠিন হয় সবার জন্য হবে, যদি প্রশ্ন সোজা হয় সবার জন্য হবে, যদি প্রশ্ন মডারেট হয় সবার জন্য হবে। বাট ধামাকা ব্যাচের স্টুডেন্টরা, অ্যাডভেঞ্চার একাডেমির ইউটিউবের স্টুডেন্টরা বাকিদের থেকে এগিয়ে থাকবে থাকবে থাকবে। ঠিক আছে চলো। হ্যাঁ এখন যে পড়েনি তাকে আমি আর কি করবো, যে পড়েছে, যে আমার প্রত্যেকটা জিনিস শুনেছে, যে প্রত্যেকটা ভিডিও দেখেছে, যে ধামাকা ব্যাচের সব ক্লাসগুলোকে করেছে, যে আমার কথা মতো সবকিছু মেনে চলেছে, তারই কথা বলছি। ঠিক আছে চলো। পর্যায় সারণীর ব্যাপারটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, তোরা শুধু একটু এরকম ভাবে একটু প্র্যাকটিস করিস। যেমন ধর পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ তুই এরকম ভাবে লিখে নে যে এই বরাবর কমে এই বরাবর বাড়ে, এরকম ভাবে তুই একটুখানি একটা করে মাইন্ড ম্যাপ বানিয়ে নে। আমার ওই ওয়ান শটটা দেওয়া রয়েছে, ওয়ান শট থেকে একটু রিভিশনও করে নিতে পারিস যদি সময় থাকে তোর কাছে। ঠিক আছে, আর যদি প্রশ্নগুলো রিভিশন করতে যায় তাহলে তো টপ 20 কোশ্চেন দেওয়াই আছে, আমি পুরো সব কটা প্লেলিস্ট নিচে পিন করে দিচ্ছি ভাই। নেক্সট আয়নীয় সমযোজী বন্ধন, আমি দেখ বলেছিলাম, ধর আমি একটা বেসিক এক্সাম্পল দিয়ে বলছি, তো সোডিয়াম আছে আর ক্লোরিন আছে। সোডিয়াম কত বল 281, ক্লোরিন কত বল 287। এবার আমি তোকে কি বলেছি, সবাই চাইবে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে, মানে সবাই চাইবে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে, ব্যতিক্রম যারা দ্বৈত সূত্র পালন করে তারা। এবার যখনই তারা 8টা ইলেকট্রন রাখতে চাইবে, সোডিয়াম কি দেখছে আমার একটা ছাড়লেই ভালো, কারণ 8টা রাখতে হলে আমাকে একটা ছাড়তে হবে। ক্লোরিন দেখছে আমার তো এখানে 7টা রয়েছে, মানে আমাকে একটা নিতে হবে। তাহলে এ কি করবে বল, এ একটা ইলেকট্রন ছেড়ে দেবে আর ক্লোরিন সে এক ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে একজন ছাড়লো আরেকজন নিল, কিন্তু পরিবর্তে কিছু দিল না, ওয়ান সাইডেড লাভ শিখিয়েছিলাম ভাই। তাহলে যেখানে তুই দেখবি ওয়ান সাইডেড লাভ আছে সেখানেই মনে রাখবি তুই আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে। এবার খেয়াল রাখ, যে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য ইলেকট্রন ছাড়লো সে হচ্ছে ধাতু, আর যে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য ইলেকট্রন নিল সে হচ্ছে অধাতু। ধাতু অধাতুর মধ্যে সর্বদাই আয়নীয় বন্ধন তৈরি হয় ভাই, একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। আচ্ছা এইবার দাদা একটা সমযোজী দেখাও, দেখাচ্ছি চল দেখ। ধর আমি তোকে বললাম হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, একদম পাতিবাদী এক্সাম্পল। হাইড্রোজেন এখানে 1 আছে, ক্লোরিন এখানে ধর 2 8 7 আছে। তুই হাইড্রোজেনকে তো চিনিস, ও তো হিলিয়াম হতে চায়, ওর নিকটতম নিষ্ক্রিয় মৌল দ্বৈত সূত্র পালন করতে চায়, তার মানে তার জন্য তারও একটা ইলেকট্রন লাগবে। ক্লোরিনের আর্গন হওয়ার জন্য একটা ইলেকট্রন লাগবে, মানে এরও লাগবে এরও লাগবে, তাহলে দুজনেই শেয়ার করবে, ইলেকট্রন জোড় তৈরি করবে, সমভাবে ব্যবহার করবে, তার মানে এও দেবে এও দেবে, মানে মিউচুয়াল ব্যাপার আছে, বোথ সাইডেড লাভ আছে ভাই।
তার মানে এইটা সমযোজী বন্ধন হয়ে যাবে? আমি বললাম একদম দাদা, একদম। যেদিকে বোথ সাইডের লাভ দেখবি সেটা সমযোজী বন্ধন, যেখানে ওয়ান সাইডের লাভ দেখবি সেটা আয়নীয় বন্ধন। রিচার্জ হয়ে গেছে ভাই। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, এই যে আয়নীয় যৌগ থাকে তার যে আয়ন্স গুলো থাকে, সেই আয়ন গুলোর মধ্যে কিন্তু মারাত্মক তীব্র স্থিরতারিতিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, স্থিরতারিতিক আকর্ষণ বলটা ভীষণ শক্তিশালী হয়। সেই জন্য আয়নীয় যৌগগুলোর কাঠিন্য বেশি হয়, আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আয়নীয় যৌগগুলো যেহেতু আয়ন তৈরি করে, তাহলে ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, যেমন জলের মধ্যে। অন্যদিকে তুই দেখবি হয়তো যারা সমযোজী যৌগ হয়, সমযোজী যৌগদের ক্ষেত্রে কিন্তু যে অণুগুলো থাকে, সেই অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল কাজ করে। ওই দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের জন্যই বেশিরভাগ সমযোজী যৌগ তুই দেখবি তরল হচ্ছে বা গ্যাস হচ্ছে। আমি বললাম একদম। এদের দেখবি গলনাঙ্ক কম হচ্ছে, স্ফুটনাঙ্ক কম হচ্ছে। আমি বললাম একদম। যেহেতু এদের ক্ষেত্রে কোনো আয়নের অস্তিত্ব থাকে না, সেই কারণে এরা কোনোভাবেই ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় না, এরা অধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। তুই বল হ্যাঁ। দাদা কিছু কিছু সমযোজী যৌগ তো কঠিনও হচ্ছে। আমি বললাম হ্যাঁ, সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওদের এই ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা বাড়তে থাকে। তার ফলে যে অতিরিক্ত ভারী যে সমস্ত সমযোজী যৌগ, যেমন ধরো গ্লুকোজ C6H12O6, যেমন ধরো চিনি C12H22O11, এই যে এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আণবিক ভর প্রচুর বেশি, তাদের ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা এতটাই বেশি হয়ে যায় তারা কঠিনে কনভার্ট হয়ে যায়। এর একটা প্রশ্ন আছে, সমযোজী গ্লুকোজ কঠিন কিন্তু সমযোজী মিথেন গ্যাসীয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর। একদম সবকিছু ক্লিয়ার, যা করেছি সব করে যাবি ভাই, কিচ্ছু ছাড়বি না, যা কোয়েশ্চেন টোশ্চেন করে দিয়েছি সব করে যাবি, সব এতদিনে করেও নিয়েছি, আর এখন করে কি করবি? এখন জাস্ট রিভিশন। তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, সব বিক্রিয়া শিখিয়েছিলাম, কারণ শিখিয়েছিলাম যে এক্স্যাক্টলি এগুলো কেন হচ্ছে। কুইক রিক্যাপ একটা দিয়ে দিয়েছিলাম, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, ওটা এনাফ ছিল ভাই। প্রত্যেকটা জিনিসকে তোকে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম। আমি তোকে বলেছিলাম যখন তুই তড়িৎ বিশ্লেষণটা করছিস, এই হচ্ছে তোর ভোল্টামিটার, ভোল্টমিটার আর ভোল্টামিটার, খুব সাবধান ভাই, খুব সাবধান। এই তুই একটা তড়িৎদ্বারকে ডিপ করেছিস, এই তুই আরেকটা তড়িৎদ্বারকে ডিপ করেছিস। এখন বিষয় হচ্ছে তুই এদের মধ্যে একটা কানেকশন তৈরি করেছিস ব্যাটারি দিয়ে। তুই দেখতে পাচ্ছিস আমি এটা নতুন পেজের মধ্যে দেখে, এই আমি খুব বাজে আঁকছি কিন্তু ভাই, আর জানি তোদের এইটাই দরকার এখন, কারণ এখন ধরে ধরে করানোর মতো সময় তোর কাছেও নেই, আমার কাছেও নেই। কারণ তুই এখন নিজে যতটা বাড়িতে পড়বি সেটাই ভালো। আমি কিছু কিছু জায়গায় দেখছি ওয়ান শট না দেখে ছেলেমেয়েরা, বা রিভিশন না করে ছেলেমেয়েরা ভিডিও দেখতে বসে বসে, সব করিস না ভাই, নিজের হাতে নিজেকে নষ্ট করে ফেলিস না। বাড়িতে তুই এই সময় তোর উচিত হচ্ছে সেলফ স্টাডি। তোর এইটা যেটা করছি তোকে রিচার্জ করে দিচ্ছি, এবার এই ফোন সব বন্ধ, খাতা বই নিবি, হ্যাঁ ফোনের মধ্যে যদি কিছু পড়ার থাকে সেটা, হোয়াটসঅ্যাপ চেক ভাই নয় আজকে, দুটো দিন একদম নয়, একেবারে ফোন নয় আজকে, পুরো প্রপারলি পড়াশোনা করবি, রাত উঠবি, ঘুমাবি, সকালে উঠবি, একটু ডিভিশন করবি, পরীক্ষা দিতে চলে যাবি, তারপরে এসে আমাকে হোয়াটসঅ্যাপে বলবি দাদা ফাটাফাটি হয়েছে। হোয়াটসঅ্যাপে শুধু একটু লিখে দিবি নিজের ব্যাপারটা যে কি হয়েছে তোর পরীক্ষাটা, ব্যাস, তারপরে আবার পড়তে বসে যাবি ভাই। এবার দেখ এই হচ্ছে বিষয়। এখানটা দেখ তুই দুখানা তড়িৎদ্বার দেখতে পাচ্ছিস, তোকে এখানটা দেখ একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তোকে নিতে হবে, ঠিক আছে? এইবার তুই জানিস যে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড হবে, আমি বুঝবো কি করে? না দাদা, দুখানা আমি বিষয় দেখতে পাচ্ছি, একটা দেখো পজিটিভ প্রান্ত রয়েছে, একটা দেখো নেগেটিভ প্রান্ত রয়েছে। পজিটিভ প্রান্তের সঙ্গে যে আছে সে নিজে পজিটিভ, নেগেটিভ প্রান্তের সঙ্গে যে আছে সে নিজে নেগেটিভ। দাদা এই যে তড়িৎ বিশ্লেষ্য সলিউশনটা তুমি নিয়েছো, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ধরো তুমি নিয়েছো NaCl, তাহলে Na প্লাস আছে আর Cl মাইনাস আছে। আমি বললাম একদম। দাদা Na প্লাসটা তো ক্যাটায়ন, আমি বললাম হ্যাঁ। Na প্লাসটা তো দাদা পজিটিভ, আমি বললাম হ্যাঁ। তাহলে এই যে পজিটিভ Na প্লাস, সে কার দিকে যাবে? নেগেটিভের দিকে যাবে, একদম। কারণ এই দুটো তড়িৎদ্বারের মধ্যে তো কারোর দিকে তো যাবে Na প্লাসটা তো সলিউশনের মধ্যে আছে, তো কার দিকে যাবে? ও তো নিজে পজিটিভ, তাহলে ও যাবে নেগেটিভের দিকে। দাদা এর নাম তো কে ফর ক্যাটায়ন, আমি বললাম হ্যাঁ। তাহলে এই ক্যাটায়ন, কে ফর ক্যাটায়ন যার দিকে যাবে তার নাম হচ্ছে কে ফর ক্যাথোড, আমি বললাম একদম। আর দাদা এটা তো এই Cl মাইনাসটা তো এ ফর অ্যানায়ন, আমি বললাম হ্যাঁ অ্যানায়ন। আর দাদা এ তো দাদা নেগেটিভ, আমি বললাম হ্যাঁ নেগেটিভ কার দিকে যাবে? পজিটিভের দিকে যাবে। তাহলে এ ফর অ্যানায়ন যার দিকে যায় সেটা হচ্ছে এ ফর অ্যানোড, আমি বললাম হ্যাঁ একদম পরিষ্কার। দাদা তুমি আমাকে একটা কথা বলবে, কি এই ক্যাটায়নটা কি করবেটা কি? ঝালমুড়ি তো খেতে যাচ্ছে না, ওর কাছে তো ইলেকট্রন কম আছে, তাহলে ও যে পজিটিভটা আছে ওটাকে তো নালিফাই করতে চাইবে, ও তোর ইলেকট্রনটা নিতে চাইবে, ওর কাছে যেটা কম আছে সেটাই তোর জন্য, সেটার জন্য তো যাচ্ছে। তাহলে ও যাবে কেন ক্যাথোডে? ইলেকট্রন নিতে। ইলেকট্রন নেওয়া মানে কি? বিজারণ। তার মানে ক্যাথোডের মধ্যে কি হয় দাদা? বিজারণ। আমি বললাম ভেরি গুড। দাদা Cl এর উপরে মাইনাস আছে মানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে যখন ও যাচ্ছে কেন? ও পজিটিভের দিকে যাচ্ছে কেন? অ্যানোডের দিকে যাচ্ছে কেন? যাচ্ছে তো ইলেকট্রনটাকে ছাড়তে, যার কাছে যেটা বেশি সেটা কদর করে না, ছেড়ে দিতে চায়। তাহলে যখনই ছেড়ে দেবে তার মানে অ্যানোডের মধ্যে কি হয় বল? জারণ হয়। একদম ক্লিয়ার।
ইলেকট্রন ত্যাগ মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। Na+ গিয়ে গ্রহণ করবে, ক্যাথোডে যাবে, Ca ফর ক্যাটায়ন, Ca ফর ক্যাথোড, ক্যাথোডের মধ্যে গিয়ে কি করবে, গ্রহণ করবে বলে বিজারণ। A ফর অ্যানায়ন, A ফর অ্যানোড, ওই জন্যই অ্যানোডটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, যখন যাচ্ছে তখন গিয়ে কি করবে, ছেড়ে দেবে মানে জারণ। ক্লিয়ার আছে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কিন্তু সেম কনসেপ্ট লাগে, সেম কনসেপ্ট কিন্তু তড়িৎ বিশ্লেষণে লাগে। তুই কি দেখতে পেলি, অ্যানোডের মধ্যে কি ঘটে, জারণ ঘটে। জারণ কি কিভাবে হতে পারে, অ্যানায়ন গিয়ে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেও জারণ হতে পারে, এটা আবার ক্লোরিন গ্যাস হয়ে যায়। বা যদি কেউ একটা ধর কোনো কপার আছে, সে যদি নিজে থেকে ইলেকট্রন ছেড়ে দেয়, কপার 2+ কনভার্ট হয়ে যায়, সেটাও কিন্তু জারণ। মানে ধর কপারেরই অ্যানোড আছে, যেমনি তোরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখেছিস, এই কপার অ্যানোড নিজেই ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসে, এবং কপার সালফেটের যে মূল কারকটা সেটা অপরিবর্তিত রেখে দেয় পুরো দ্রবণটার মধ্যে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তো বললাম। তড়িৎ লেপনের ক্ষেত্রে কি হয়, তড়িৎ লেপনের ক্ষেত্রে কিন্তু সেম বিষয়। তোকে ভাবতে হবে যে কাকে আমি অ্যানোডে ইউজ করবো আর কাকে আমি ক্যাথোডে ইউজ করবো, তাই তো? তুই বল অ্যানোডের মধ্যে তুই কাকে ইউজ করতে চাইবি, যার উপরে প্রলেপ দিবি নাকি যার প্রলেপ দিবি? তুই বলি দাদা এটা তো আমরা মুখস্থ করে নিয়েছি। মুখস্থ করার তো বিষয় ছিল না, তোকে তো আমি শিখিয়ে দিয়েছিলাম। ধর আমি লোহার উপর সোনার প্রলেপ দিতে চাইছি, আমি বললাম হ্যাঁ লোহার উপরে সোনা, তাহলে আমি সোনাটাকে কোথায় ইউজ করব? দাদা আমি সোনাটাকে অ্যানোডে ইউজ করবো। আমি বললাম কেন, অ্যানোডের মধ্যে কেন ইউজ করবি? কারণ দাদা আমি এক্ষুনি তোমার কাছে শুনলাম, আগেও শুনেছি যদিও, অ্যানোডের মধ্যে কি ঘটে না, জারণ ঘটে। আমি বললাম হ্যাঁ, তাহলে এই যে সোনাটা রয়েছে, সেই সোনাটা জারিত হবে, জারিত হয়ে সোনার আয়ন তৈরি করবে। আমি বললাম একদম। সোনার আয়ন তৈরি করলো যখন, সেই আয়নটা তো পজিটিভ। আমি বললাম হ্যাঁ। এই যদি জারণটা না ঘটে, যদি অ্যানোডের মধ্যে তুই একে না রাখতিস, তাহলে জারণটাই ঘটতো না। আর জারণটাই যদি না ঘটতো, তাহলে এই আয়নটাই তৈরি হতো না, এই ক্যাটায়নটাই তৈরি হতো না। এই ক্যাটায়নটা যাবে কোথায়, Ca ফর ক্যাটায়ন, Ca ফর ক্যাথোড। তাহলে ক্যাটায়নটা কোথায় যাবে, ক্যাথোডে যাবে। আমরা তো চেয়েছি সোনাটা যাতে গিয়ে লোহার উপরে লেগে যাক, তাহলে আমরা লোহাটাকে কোথায় ইউজ করবো, লোহাটাকে আমরা ক্যাথোডের মধ্যে ইউজ করবো, যাতে অ্যানোডের মধ্যে উৎপন্ন সোনার আয়নটা, সোনার ক্যাটায়নটা গিয়ে ক্যাথোডটার মধ্যে মানে লোহাটার মধ্যে কি জমে যায়। এই জন্য আমরা বলি যার প্রলেপ আমরা দেব তাকে আমরা অ্যানোড ইউজ করবো, যাতে সে জারিত হয়ে ক্যাটায়ন তৈরি করতে পারে। আর যার ওপরে প্রলেপটা দিচ্ছি তাকে আমরা ক্যাথোডের মধ্যে ইউজ করব। একদম ক্লিয়ার আছে? যাতে তার উপরে গিয়ে ক্যাটায়নটা জমতে পারে। ক্লিয়ার আছে? চলো, অজৈব রসায়ন সব বিক্রিয়া তোদেরকে করিয়ে দিয়েছিলাম, টপ 20 কোশ্চেন দিয়ে দিয়েছি, ভালো করে পড়ে নে ভাই। কিচ্ছু এখান থেকে আমার নতুন করে বলার নেই, এটা তোদের ওপর পুরো। ধাতুবিদ্যা থেকেও আমি পুরো বিষয়টা দেখবি বলেছিলাম। ধাতুবিদ্যার আমাদের দুটো ভিডিও করা আছে, একটা ওয়ান শট করা আছে, এনাফ। আকরিক গুলোকে খেয়াল রাখিস ভাই। ইলেকট্রন কিন্তু একটা সংকর ধাতু, জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার নেই। ডুরালুমিন আর অ্যালনিকো এমন দুটো সংকর ধাতু যার মধ্যে 4টে করে ধাতু আছে, খেয়াল রাখবি কিন্তু ভাই। কাঁসা মনে আছে তো, কাঁসা, ক ফর কপার, স ফর এসেন, মনে আছে নিশ্চয়ই। দাদা পিতল, পিতল নিচে লিখে ফেল দেখি কমেন্ট সেকশনে। দাদা জানো তো অ্যালনিকো যেটা রয়েছে, অ্যালনিকো কি জিনিস? আমি বললাম অ্যাল মানে অ্যালুমিনিয়াম, নি মানে নিকেল, ও মানে কোবাল্ট, আর ওয়াইল্ড কার্ড এন্ট্রি মানে আয়রন। একদম পরিষ্কার, স্থায়ী চুম্বক তৈরিতে ইউজ করা হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিন্তু মরচে ফরচে ব্যাপারগুলো একটু ভালো করে পড়িস। ক্যাথোডীয় সংরক্ষণ, স্যাক্রিফাইসিয়াল অ্যানোড সব পড়ানো আছে কিন্তু। আচ্ছা, এবার দেখ জৈব রসায়ন রয়েছে, কিন্তু জৈব রসায়নের আগে আমি একটু বলতে চাই কিভাবে তোরা এই শেষ রাতটাতে প্রিপারেশন করবি, বিকজ জৈব রসায়ন সব করিয়ে দেওয়া আছে, আমি বলে দেবো সেটা। দেখ, প্রিপারেশনের জন্য তোর কাছে কোনো ছুটি নেই, এটা তো মানতেই হবে। তোর কাছে কেন, কারোর কাছেই নেই, সুতরাং সবার জন্য সেম। অঙ্কের জন্য একটা ছুটি পেয়েছিলি, ফিজিক্যাল সায়েন্সে সেটা নেই যখন, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। প্রথমেই আইডেন্টিফাই তোকে করতে হবে তোর উইক পার্ট কি কি আছে। দাদা উইক পার্ট বলতে আমি বলছি সেগুলো নয় যেগুলো তুই কোনোদিন পড়িসনি, সেগুলো তোকে পড়তে হবে না। উইক পার্ট মানে যেগুলো তুই পড়িস কিন্তু তুই বারবার ভুলে যাস, বারবার তুই ভুল করিস, বারবার তোর এই জায়গাতে প্রবলেম হয়, সেইগুলোকে তুই আইডেন্টিফাই কর। তুই ধর পয়েন্ট করছিস 1 2 3 4 5, খুব যে 10 পর্যন্ত যেতে পারে, সেটা যেন 50 না হয়ে যায় আবার। এর জন্য তুই একটা টাইম বাউন্ডারি রাখবি, একটা ডেডলাইন রাখবি যে এতটার মধ্যে আমাকে শেষ করতে হবে, এবং প্রপারলি করতে থাক, কোনো দিকে তাকাস না ভাই। আর তুই এইগুলোকে প্রথমে করে নে, করে নিলে কি হবে, তোর একটা ঝামেলা যেটা তুই বারবার ভয় পেতিস সেটা প্রথমেই তোর মাথা থেকে নেমে গেল। দ্বিতীয় হচ্ছে, যারা ধর একটুখানি কম সময়ের মধ্যে বেশি নম্বর পেতে চাইছিস, যে কি করে আমি বেশি স্কোর করবো, বা ধর যারা একটু কম পড়াশোনা করেছিস একটু বেশি স্কোর করতে চাইছিস, তাদের জন্য আলো, চলতড়িৎ, জৈব রসায়ন, অজৈব রসায়ন, গ্যাসের আচরণ, এই যে 5টা চ্যাপ্টার আছে। আলো থেকে 12 আছে, চলতড়িৎ থেকে 12 আছে, জৈব রসায়ন থেকে 8 আছে, অজৈব রসায়ন থেকে 8 আছে, গ্যাসের আচরণ থেকে 8 আছে। গন্ত 3 আসতে 24, 12 12 24, কত নাম্বার হয়ে গেল? 24 24 48। আউট অফ 90 50% থেকে বেশি নাম্বার এই 5টা চ্যাপ্টার থেকে থাকে। আমি এগুলো কোনোদিন বলি না,
দেখিয়েছিলাম একদম শুরুতে, বাট এগুলো ইন্সপায়ার করি না যে এই 5টাই চ্যাপ্টার থেকে 50%-এর উপর। আমি সব থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করি না, ভগবান করে কোনোদিন করতেও না হয়। কারণ আমরা সবসময় ছেলে মেয়েদেরকে বলি ভাই বিশাল কিছু করে দেখা, লিমিট করে দিস না নিজেকে। সেই জন্য যারা আজকের দিনে প্রিপারেশন করবি তারা এই স্ট্র্যাটেজিটা ফলো কর। প্রথমে উইক পার্ট, তারপরে ম্যাক্সিমাম যেখান থেকে তুই স্কোর করতে পারবি সেই জায়গাগুলো। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজিটা খেয়াল কর। এগুলো যখন করবো, এগুলো থেকে কোনো অঙ্ক করবো না, কিন্তু এখন অঙ্ক আমি সবার শেষে করবো। আমি এগুলো পুরো থিওরি পড়বো, পুরো ডেরিভেশন পড়বো, পুরো পদ্ধতিগুলো শিখে নেবো, সূত্রগুলো শিখে নেবো, প্রত্যেকটা প্রমাণ রিভাইজ করে নেবো, আঁকা রিভাইজ করে নেবো, সব করে নেবো। আরো টাকাতে কিন্তু অবশ্যই অ্যারো দিতে হবে, ঠিক আছে? এইবার থার্ড আমার কি হবে, আমি দুটো পার্টে ভাগ করে নেবো। একটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট, একটা হচ্ছে ফিজিক্স পার্ট। কেমিস্ট্রি পার্টের কিন্তু আমি রিভিশন করবো, যেমন ধর রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা তুই অঙ্কের সাথেও করতে পারিস, কোনো সমস্যা নেই। যেমন ধর তড়িৎপ্রবাহ রাসায়নিক বিক্রিয়া, পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, ধাতুবিদ্যা, এগুলোকে তুই রিভাইজ করে নিলি একবার। ফিজিক্স পার্টের মধ্যে ধর তুই প্রথমে বললাম তাপ করলি, তারপরে তুই বাকি যে চ্যাপ্টার্স গুলো রয়েছে পরিবেশের জন্য ভাবনা করলি, পরমাণু নিউক্লিয়াস করলি, এই জায়গাগুলোকে তুই রিভাইজ করে নিতে পারিস প্রত্যেকটাকে। তাহলে তোর কেমিস্ট্রি পার্ট, ফিজিক্স পার্ট আলাদা আলাদা করে হয়ে গেল। তার মধ্যে কিছু চ্যাপ্টার বাদ থাকবে, কারণ তুই সেগুলোকে এখানে করে নিচ্ছিস, হয়ে গেল। এইবার এইটা পুরোটা যখনই তুই করে নিলি, তোর কাছে মোটামুটি একটা সময় ছিল। এগুলো কিন্তু তোর বেশি করতে হবে না। এই আমি ডিভাইড করলাম, একটু দেখলাম এই জায়গাগুলো, হ্যাঁ এই জায়গাটা অসুবিধা ছিল, এগুলো হলো 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 হলো, এটা পারবো পারবো পারবো, এইভাবে কিন্তু কুইক করতে হবে ভাই। তুই বসে বসে সব পড়তে যাস না এখন, তাহলে তুই কিছু কভার করতে পারবি না। তাহলে এই হলো তোর প্রথম স্ট্র্যাটেজি, উইক। তারপরে ম্যাক্সিমাম মার্কস, তারপর ফিজিক্স কেমিস্ট্রি দুটো আলাদা আলাদা করে করছিস। এগুলো করতে করতে দেখবি তোর ম্যাক্সিমাম টাইম চলে গেল। তারপরে তোর কাছে রিভিশনের জন্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে এমসিকিউ বিএসিকিউ, যেটা খুব দরকার, আরেকটা হচ্ছে এসএকিউ। তুই যখনই পুরোটা রিভাইজ করে নিলি, তুই দেখবি এমসিকিউ ভিএসকিউ এসএকিউ সবই তো করে ফেললি আলটিমেটলি, কারণ ওগুলো থেকেই তো প্রশ্ন আসে। তোরা এতদিন ধরে রিভাইজ করেছিস, আমার ভিডিও দেখে দেখেছিস, প্রচুর 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 ছেলে মেয়ে দেখেছে, সুতরাং তার কাছে সব রেডি। তুই জানিস তোর কোন ভিএসকিউ কোন এমসিকিউ তে প্রবলেম, তুই গোল দাগ দিয়ে রেখে দিয়েছিস নিশ্চয়ই, সেগুলো তুই একবার করে দেখে নিলি, হ্যাঁ পড়ে নিয়েছি আমি সব। এবার এবার আমার মাথা একদম ফ্রি, আমার পুরো রিভাইজ হয়ে গেছে। আমি এমসিকিউ ভিএসকিউ গুলো রিভাইজ করছি 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 করছি, বা ভিডিও দেখে ভিডিও চালাচ্ছি, একবার করে রিভাইজ করে নিলাম পুরোটা, একটু স্কিপ করে করে একটু দেখে দেখে, যেগুলো মনে একটু প্রবলেম একটু ডিসকাশনটা শুনে নিলাম, ব্যাস। এসিকিউ এর মধ্যে দাদা বলেছিল ওই জায়গাটা, হ্যাঁ ওই প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্ব হয়ে বেরিয়ে যাচ্ছে, ভূমি সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, জলের মধ্যে ডোবাচ্ছি, রৈখিক বিবর্ধনের অঙ্ক, এগুলো সব একবার একবার করে একটু দেখে নিলাম। এসিকিউ তে দাদা করিয়েছিল, একদম সব করে নিলাম। এই কনভার্সন, জৈব রসায়নের এই কনভার্সন গুলো সব আমি করে নিলাম একবার একবার করে এসিকিউ থেকে, যদিও সেগুলোতে এগুলো রিভাইজ করতে করতেই সব করে নিই। তারপরে এলএকিউ, যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে আছিস, প্রপার এলএকিউ এর ভিডিও দেওয়া আছে। যারা যারা ইউটিউবে আছিস, কয়েকটা এলএকিউ এর ভিডিও তাদেরও দেওয়া আছে। টপ 20 কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো তোদের এলএকিউ। তো ওই জায়গাগুলোকে একটু রিভাইজ করছিস, যেগুলো যেগুলো মনে হয়েছিল যে একটু সমস্যা আছে, ওই জায়গাগুলো রিভাইজ করে নিলাম, ব্যাস। তার মানে আমি পুরোটা আগে করলাম, আমার মাথা ফ্রি হয়ে গেল, তারপরে আমি 3টে সেকশন একবার একবার করে দেখে নিলাম, হয়ে গেল। এটা করতে করতে দেখবি তো অনেকটা সময় হয়ে গেছে। এবার খেতে বসে যাবি, খেতে বসে গিয়ে লাস্টে তোর যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে নিউমেরিক্যাল। বা তুই খাওয়া যখন খুশি করতে পারিস, আমি জাস্ট বললাম নিউমেরিক্যাল তোর লাস্টে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুই নিউমেরিক্যাল প্র্যাকটিস করে নিচ্ছিস, রাসায়নিক গণনা প্র্যাকটিস করে নিচ্ছিস, তোর প্রিপারেশন এন্ড শেষ। আর কি দরকার, প্রত্যেকটা জিনিস দেখ তোর কভার হয়ে গেল। উইক পার্ট, ম্যাক্সিমাম মার্কস, কেমিস্ট্রি পার্ট, ফিজিক্স পার্ট, এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এলএকিউ, যেগুলো এগুলো থেকেই কভার হয়ে যায়। তারপরে নিউমেরিক্যাল প্র্যাকটিস, সলিনয়েড, তারপরে এইগুলো করে নেওয়ার পর যে জায়গাগুলো মনে হয়েছিল যে পরীক্ষা আসতে পারে না, একটুখানি দেখে নি, মোটামুটি কার্যনীতি একটু দেখে নিলাম, খুব বেশি দরকার নেই, একটু জাস্ট দেখে নিচ্ছি, জাস্ট ডায়নামোর কার্যনীতি দেখে নিলাম, সলিনয়েডের জায়গাটা একটু দেখে নিলাম, জাস্ট একটু দেখে নিলাম, একটু ছোঁয়া দিয়ে চলে গেলাম, যদি এরপরে সময় বাঁচে তবেই, ঠিক আছে চল, ব্যাস আর কিছু নেই। এবার দেখা যাক জৈব রসায়নটা কি বলেছে। তবে খেয়াল রাখিস ভাই একটা বিষয়, মাধ্যমিক কিন্তু কোথাও না কোথাও একটু খেলবে, একটু খেলবে। মাধ্যমিকের লেভেল কিন্তু এতটা পাতি লেভেলের মাধ্যমিক হয় না। এই বছরে যেটা করছে আমার কিন্তু ভয় লাগছে। আমি জানি ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমার খুব একটা ভয় তোদেরকে নিয়ে নেই, তোরা যারা যারা প্রপারলি পড়েছিস তারা করে দিবি, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা একদম বিলো অ্যাভারেজের মধ্যে পড়ে, তাদের জন্য ভয় লাগছে। দুটো সাবজেক্টকে নিয়ে মাধ্যমিক সবসময় একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে, একটা ম্যাথ একটা ফিজিক্যাল সায়েন্স, যে কোনো একটাতে ওরা এক্সপেরিমেন্ট করবেই করবে, আমি তোকে বলছি। কারণ এতগুলো সাবজেক্ট সোজা করে দিয়েছে, আমি তো হিস্ট্রিটাকে ভেবেছিলাম একটু এক্সপেরিমেন্ট করবে, কিন্তু করেনি যখন। সায়েন্সের সাবজেক্টে একটু সাবধান কিন্তু ভাই, অতটা লাইটলি নেওয়ার খুব একটা বেশি দরকার নেই, প্রপারলি পড়াশোনা করবে। আজকে ম্যাথের পরীক্ষা, আশা করবো প্রত্যেকের একদম কাঁপিয়ে এসছিস, যদি কাঁপিয়ে আসিস একটু সাবধানে থাকবি কিন্তু, হ্যাঁ প্রপারলি পড়ে আসবি। আর যদি আজকেরটাও একটু চাপের করে, ফিজিক্যাল সায়েন্সটাকে একটু কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, ঠিক আছে চলো নেক্সট দেখা যাক জৈব রসায়ন। জৈব রসায়নে দেখবি আমার একটা ভিডিও আছে যেটার মধ্যে
আমি সব কটা রিয়াকশন উইদিন 14 মিনিটস কভার করে দিয়েছি। ওই জিনিসটা তোকে করতেই হবে যদি তুই আজকে সময় বাঁচাতে চাস। নিচে সব ট্যাগ করে দেওয়া আছে ভাই, গিয়ে তাড়াতাড়ি কর। জৈব রসায়ন কিন্তু একদম তোদেরকে আমি নিখুঁতভাবে ফিনিশ করিয়েছি। জৈব রসায়ন থেকে কি কি করিয়েছি এটা তোকে মনে করিয়ে দিই। জৈব রসায়ন থেকে প্রত্যেকটা রিয়াকশন 14 মিনিটের মধ্যে করিয়েছি। জৈব রসায়ন থেকে টপ 20 কোয়েশ্চেন দিয়েছি। জৈব রসায়ন থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করিয়েছি, Q&A, পুরো একদম কোয়েশ্চেন ধরে 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 করিয়েছি সব কটা। জৈব রসায়নের IUPAC নোমেনক্লেচারের জন্য একটা সেপারেট ভিডিও করে দিয়েছি। এই প্রত্যেকটা জিনিস জৈব রসায়ন থেকে ধামাকা ব্যাচের 2খানা ক্লাস দিয়ে দিয়েছি। 2খানা না, একটা ধামাকা ব্যাচের ক্লাস আর একটা হচ্ছে জৈব রসায়নের 1 শট। এত কিছু তোকে আমি দিয়েছি জৈব রসায়ন থেকে। আর কি আসবে তোর এর বাইরে? IUPAC এর মধ্যে কঠিন থেকে কঠিন, সহজ থেকে সহজ সব কভার করানো আছে, নিচে সব দেওয়া আছে। যা গল্প ফিনিশ কর, যা গল্প ফিনিশ কর এবার। তোরা যখন যা বলেছিলি দাদা আমাকে এটা দাও, দাদা ওটা দাও, দাদা সেটা দাও, দাদা এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, কিচ্ছুতে বারণ করেছি? কোনো কিছু মানা করেছিলাম? যা চেয়েছিলি সব দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোকে বলছি কালকে গিয়ে একটা কাঁপিয়ে রেজাল্ট নিয়ে আয়। শুধু বুঝলেন, পশ্চিমবঙ্গ যেন কেঁপে যায় যে এমনি ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা আগে কিন্তু কোনো ব্যাচ দেয়নি, এরকম যেন একটা হয়। 2026 যেন 2027-এর জন্য ইন্সপিরেশন হয়ে থাকে। এই বছরের যারা ধামাকা ব্যাচের স্টুডেন্ট বা ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট আছে, আমি যেন তাদেরকে বলতে পারি 26-এর একটা ব্যাচ ছিল তারা কাঁপিয়ে দিয়ে গেছিল, ওদের রেজাল্টটাকে ম্যাচ করতে হবে। করে দিয়ে আয় তোরা, করে দিয়ে আয়। আমি তো এইটুকু বলছি, রিচার্জ হয়ে গেছিস, দম চলে এসছে। আমি কিন্তু ইউজুয়ালি এরকম চিৎকার করি না, আমি কিন্তু ইউজুয়ালি এতটা অ্যাগ্রেসিভ নই, আমি ভীষণ শান্ত স্বভাবের, আমি কিন্তু এত অ্যাগ্রেসিভলি কথা বলি না, কিন্তু যাতে তোদের ওই উত্তেজনাটা বজায় থাকে তাই সবসময় সেই বিষয়টা রেখেছি এবং রাখবো। তবে তো শুরু, মাধ্যমিকটা দিয়ে আয়, তারপরে তোদের সাথে অনেক কথা। সবকিছু তো পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অনেক এমন বিষয় আছে যেগুলো তোকে এই ট্রানজিশনটার মধ্যে আমি শেখাবো, যে কি করে অ্যাকচুয়ালি ভাবতে হয়, কি করে আস্তে আস্তে বড় হচ্ছে সেই ট্রানজিশনটা কি করে করতে হয়। শুধু 2টো দিন একটু ভালো করে পড়ে নে, তারপরে অনেক দিনের তোর মজা আছে ভাই, প্রচুর মজা করতে পারবি, প্রচুর আনন্দ করতে পারবি। লাস্ট এক্সাম সিনড্রোমটা খেয়াল রাখিস কিন্তু, হ্যাঁ, ওটা সিনড্রোমটা যদি তোর মধ্যে চলে আসে তো গেল, গল্প শেষ হয়ে গেছে। লাস্ট পরীক্ষা, ভালো পরীক্ষা আছে, ঠিক আছে, খুব ভালো করে পড়। আমার আশীর্বাদ সবসময় আছে, আমি জানি যারা যারা প্রপারলি পড়েছিস তারা কোনোদিন ঠকবি না ভাই, তারা সেই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আসবি, প্রপারলি রেজাল্ট করে আসবি। আমার আশীর্বাদ আগেও ছিল, কেউ আলাদা করে আমাকে চাইতে হবে না। আমি সব সময় চাইবো যে আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমার এখান থেকে পড়েছে, যারা প্রপারলি পড়াশোনা করেছে, তারা যেন সবাই ফাটাফাটি রেজাল্ট করে আসুক। আমাদের ধামাকা ব্যাচের স্টুডেন্ট, আমাদের ইউটিউবের স্টুডেন্ট সবাইকে আমি সমানভাবে সাপোর্ট করেছি। ধামাকা ব্যাচের মধ্যে অনেক কিছু ডিটেলে শিখিয়েছি, ইউটিউবে প্রচুর প্র্যাকটিস করিয়েছি। আমার কাছে ভাই সবাই সমান, ওরা কাঁপিয়ে রেজাল্ট করে আয়, আমার এটাই সব থেকে বেশি আনন্দ, এটাই সব থেকে বড় আনন্দ আমার। প্রচুর যেন 100 পেয়ে যাস ভাই তোরা। আর এটুকু খেয়াল রাখবি, যার যেটা ক্যাপাসিটি ছিল আমি চেষ্টা করেছি তাকে সেই জায়গা থেকে উঠিয়ে আনার। কারো যদি 40-এর ক্যাপাসিটি ছিল তাকে 70-এ এনেছি, 70-এর ক্যাপাসিটি থাকলে 90-তে এনেছি, 90-এর ক্যাপাসিটি থাকলে 100 জন্য এনে দিয়েছি। অনেক এমন স্টুডেন্ট ছিল যারা ভাবতেই পারেনি ফিজিক্যাল সায়েন্সে 80 পাবে, তারা টেস্টে পেয়েছে। এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাবতেই পারেনি ফিজিক্যাল সায়েন্সে 100 পাবে, তারা টেস্টে পেয়েছে। আমার কাছে প্রচুর 100 জনের উপরে 100 পেয়েছে ভাই। সেই জন্য একদম দুঃখ পাবি না যে কে কোন রেজাল্ট পাচ্ছি, এটুকু খেয়াল রাখবি, তুই যদি প্রপারলি পড়ে থাকিস আমার এখান থেকে ইউটিউব বা ধামাকা ব্যাচে, তুই নিজের যোগ্যতার তুলনায় অনেক বেশি নাম্বার পাবি ভাই। যেটা তুই পাওয়া উচিত ছিল বছরের শুরুতে, যেটা তুই ছিলি সেই তুলনায় তুই নিজের যোগ্যতাকে অনেক বাড়িয়ে ফেলেছিস, তুই মানুষ হয়ে যাচ্ছিস ভাই আস্তে আস্তে। এইটুকু তুই খেয়াল রাখবি, সম্মুখগতি মানে অগ্রগতি, এবং এইটাই তো জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য তোকে অনেকটা হেল্প করবে। এই সংঘর্ষ, এই যে তুই কয়েকটা দিন করলি, এটা তোকে অনেক বড় জায়গায় নিয়ে চলে যাবে। খুব ভালো থাকিস, আজকে আর বেশি জ্ঞান নয়, পরীক্ষার পরে সবকিছু হবে। টাটা বলতে ইচ্ছা করছে না কিন্তু বলতেই হবে, পর গিয়ে ভালো করে টাটা।